বাংলাদেশ দলের খেলা দেখে কি আপনাদের মন ভরেছে? মানে হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ তো জয় পেল। ধরেন হংকং প্রথমে ব্যাট করলো, 143 রান করলো 7 উইকেটে, আর বাংলাদেশ 3 উইকেট হারিয়ে, অর্থাৎ 14 বল বাকি থাকতে বাংলাদেশ দল 7 উইকেটে ম্যাচটা জয়লাভ করেছে। মানে হংকংয়ের বিপক্ষে তারা প্রত্যাশিত জয় পেয়েছে। কিন্তু এই যে বাংলাদেশ দল যে আজকে হংকংয়ের বিপক্ষে খেললো, আপনাদের কাছে কি মনে হয়েছে যে বাংলাদেশের প্রতিপক্ষ আজকে হংকং ছিল? আমার কাছে কিন্তু খেলা দেখে মনে হয়েছে যে হংকং না, বাংলাদেশ আসলে ম্যাচটা খেলছে ইন্ডিয়া বা অস্ট্রেলিয়ার মতো র্যাঙ্কিংয়ে যেসব প্রথম সারির দল আছে ওইসব দলগুলোর বিপক্ষে। কেন জানেন? মানে প্রতিপক্ষ হচ্ছে আমাদের হংকং, যাদের র্যাঙ্কিং কিনা ওই 20-এরও পরে, 24 র্যাঙ্কিং। খুবই দুর্বল একটা টিম, যাদের কিনা আফগানিস্তানের মতো দল রীতিমতো উড়িয়ে দিয়েছে। সো এই দলটার বিপক্ষে আপনি তো আপনার অ্যাপ্রোচটা কি থাকার কথা বলেন তো? বাংলাদেশ তো এখন আর ওই, বাংলাদেশকে আমরা বলি তারা ছোট আর দল নাই। আবার দেখেন এশিয়া কাপে যাওয়ার আগে তারা টানা 3টা সিরিজ তারা জিতছে, এবং প্রতিপক্ষ কে ছিল? প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস। এই দলগুলোর বিপক্ষে জিতে আপনি এশিয়া কাপ খেলতে গেছেন, গিয়ে হইল কি প্রথম ম্যাচটা হচ্ছে হংকং। মানে এই দলটার বিপক্ষে যদি আপনাদেরকে ভয়ে ভয়ে খেলতে হয়, তাহলে পারে আমি বলবো আসলে আমরা যে বলি না যে বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে, আমার মনে হয় যে এই কথাটা বলার আমাদের সুযোগ নাই। আমাদেরকে বলতে হবে যে আমরা প্রত্যেক ম্যাচে আমরা শিখছি, প্রত্যেক প্রতিপক্ষের কাছ থেকেই আমরা শিখছি, আমরা আসলে উন্নতি করি নাই। যদি আমি প্রথমে একটু বোলিংয়ের কথা বলি, আমাদের যে বোলিং লাইন আপ, বিশ্বাস করেন আমি সবসময় বলি যে আমাদের যারা বোলার আছেন তারা হচ্ছে বিশ্বমানের বোলার। তো হংকংয়ের বিপক্ষে ম্যাচটায় আপনি দেখেন, এখানে তাসকিন, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, রিশাদ, মেহেদি, মানে বিশেষ করে আমাদের যে পেস আক্রমণটা ছিল, এই পেস আক্রমণ দেখলে পারে তো আপনি বলবেন যে আমাদের বিশ্বমানের। প্রত্যেকের কিন্তু স্কিল আছে। আলটিমেটলি এই তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিব, রিশাদ, মেহেদি এদের বিপক্ষেই কিন্তু ব্যাটিং করে যে হংকং আফগানিস্তানের বিপক্ষে 100 রানও করতে পারেনি, সেই হংকং কিনা বাংলাদেশের বিপক্ষে তারা আজকে রান করছে 143 রান করছে 7 উইকেটে। তার মানে এই রানটাকে কিন্তু আপনি কোনোভাবেই খাটো করে দেখতে পারবেন না বা খারাপ স্কোর বলতে পারবেন না। তুলনামূলকভাবে হংকং কিন্তু ভালো স্কোর করেছে। এর মধ্যে আবার দেখলাম যে অতিরিক্ত থেকে রান হয়েছে, মানে বাংলাদেশের বোলাররা রান দিয়েছেন 14 রান, এর মধ্যে 2টা হচ্ছে নো বল ছিল। এই 2টা নো বল দিয়েছেন তাসকিন, যাকে কিনা বলা হয় বাংলাদেশের পেস আক্রমণকে এখন তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে আমরা যে আমাদের বোলারদের নিয়ে গর্ব করতাম, আমার নতুন করে মনে ভাবতে হবে আবার যে হংকংয়ের মতো এইসব র্যাঙ্কিংয়ের দুর্বল দলগুলাও বাংলাদেশের বোলারদের বিপক্ষে তারা কিন্তু বেশ ভালোই ব্যাটিং করছে, এবং সে কারণেই যে দলটা আফগানিস্তানের সঙ্গে 100 রানও করতে পারে না, সে দলটাই বাংলাদেশের সঙ্গে 150-র কাছাকাছি রান করে। এরপরে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের কথা যদি আমি বলে থাকি, তাহলে পরে বলবো দেখেন লিটন দাস তিনি কিন্তু ভালো ব্যাটিং করেছেন। অবশ্য লিটনের ভূয়সী প্রশংসা করতেই হবে। তার স্ট্রাইক রেট ছিল হচ্ছে 151, তিনি 59 রান করেছেন, বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান। লিটনের খেলা আমার কাছে ভালো লাগছে, তার অ্যাপ্রোচটা ভালো ছিল, যদিও প্রথম দিকে তিনি একটু স্লো ব্যাটিং করেছিলেন, বাট তারপরে লিটন নিজের খোলস থেকে বেরিয়েছেন এবং তিনি ব্যাটিং করেছেন। আর যদি বলতে হয় আমি একটু তাওহিদ হৃদয়কে নিয়ে বলবো। তাওহিদ হৃদয় তার হচ্ছে লাস্ট, মানে এই হংকং ম্যাচের আগে লাস্ট 12টা ইনিংসে কোনো 50 নাই। আমি জানি না 4 নম্বর পজিশনে কেন তাওহিদ হৃদয়কে বারবার সুযোগ দেওয়া হচ্ছে। যদি আজকের ম্যাচে তাওহিদ হৃদয়কে না রেখে এই জায়গাতে সাইফ হাসানকে খেলানো হতো, আমার মনে হয় ভালো হতো, তাহলে পরে আমাদের একটা বোলিং অপশনও বাড়তো। তো তাওহিদ তিনি আজকে 4 নম্বরে ব্যাটিংয়ে নেমে দেখেন হংকংয়ের বোলারদের আপনি নাম বলতে পারবেন? আমার মনে হয় যে এই দলটার কারা বোলিং করে 100 জনের মধ্যে 99 জনের নাম বলতে পারবেন না। সো তাদের এইরকম একটা প্রতিপক্ষের বোলারদের বিপক্ষেও তিনি রান করেছেন কত, 36 বলে 35 রান করেছেন, মানে তার স্ট্রাইক রেটটা হচ্ছে 95। ভাই আপনি যদি হংকংয়ের মতো দলের বোলারদের বিপক্ষেও যদি আপনি রান করতে না পারেন, আপনার স্ট্রাইক রেট যদি 150, 130 প্লাস না থাকে, তাহলে পারে আমি বলবো যে আপনি আসলে কেমন, মানে কত বড় মাপের ব্যাটসম্যান, আপনার স্কিল কি আসলে আছে? তাওহিদ হৃদয়কে নিয়ে আমার কাছে মনে হয়েছে ভাবার আমাদের সময় এসেছে। আশা করি পরের ম্যাচে টিম ম্যানেজমেন্ট তাওহিদ হৃদয়কে নিয়ে চিন্তা করবে। আপনাদেরকে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা তো এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে পাওয়ার হিটিং নিয়ে আমরা কাজ করেছি।
তো আজকে আমি যে জিনিসটা দেখলাম, হংকং তারা 143 রান করার পথে, তাদের ইনিংসে ছক্কা ছিল হচ্ছে 5টা, আর তারা বাউন্ডারি মানে 4 মেরেছিল হচ্ছে 8টা, আর বাংলাদেশ ছক্কা মেরেছে হচ্ছে 2টা, আর বাউন্ডারি ছিল হচ্ছে বাংলাদেশ 103 উইকেটে 144 রান করেছে। তো তারা ছক্কা মেরেছে হলো 2টা, মাত্র 2টা, অথচ হংকং মেরেছে হচ্ছে 5টা, আর বাংলাদেশের বাউন্ডারি ছিল হচ্ছে 10টা। তাহলে পরে আমরা এত পাওয়ার হিটিং নিয়ে কাজ করলাম, আমাদের লাভ আসলে কি হলো? তো আমি বলবো যে হংকংয়ের সঙ্গে বাংলাদেশ তো জয় পেল অবশ্যই। এখানে তারা ওই যে অনেকে আবার বলছিলেন যে টস জিতে কেন প্রথমে তারা ফিল্ডিং নিল, আমার কাছে মনে হয়েছে যে নেট রান রেট একটা বড় একটা ফ্যাক্ট ছিল। তারা চিন্তা করছে যে আগে হচ্ছে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠাবে, যেহেতু বাংলাদেশের বোলিং লাইন আপ খুব ভালো, তো হংকংকে তারা 100 রানের নিচে অল আউট করে দিবে, আর এই লক্ষ্য তারা করতে গিয়ে ওই 10 ওভারের আগেই 10 উইকেটে ম্যাচটা জিতবে, যেহেতু রান রেট একটা বড় একটা ফ্যাক্ট হতে পারে বা ফ্যাক্ট হবে আর কি। আলটিমেটলি সেটা কিন্তু হয়নি। তো যাই হোক, এশিয়া কাপে বাংলাদেশ দল জয় দিয়ে প্রত্যাশিত হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দল জিতবে, এটা খুবই স্বাভাবিক। বাট বাংলাদেশ সেই জয়টাই পেল, 14 বল বাকি থাকতে 7 উইকেটে জয়টা পেল। কিন্তু আমি বলবো একজন ক্রিকেট সমর্থক হিসেবে বাংলাদেশের কাছ থেকে আমি যেরকম পারফরমেন্স প্রত্যাশা করেছিলাম, আমার কাছে বোলিং এবং ব্যাটিং দেখার পরে টু বি অনেস্ট আমি বলবো যে সত্যি কথা বলতে আমার মনোপুত হয়নি, আমার মন ভরেনি। আমি আরও ভালো পারফরমেন্স, আরও দাপুটে জয় বাংলাদেশ দলের কাছ থেকে আমি আশা করেছিলাম। আর আমাদের টার্গেট কিন্তু চ্যাম্পিয়ন হওয়া। এখন যদি হংকংয়ের মতো এই দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এরকম ভয়ে ভয়ে খেলতে হয়, তাহলে ওই একটা কথাই বলবো, ভাই ওই চ্যাম্পিয়নশিপের মানে চ্যাম্পিয়ন হওয়ার যে স্বপ্ন আপনারা দেখেছিলেন, ওই স্বপ্নটা না দেখাই আপনাদের জন্য ভালো হবে।